ফিরে দেখা যাক গত বছরের ঠিক এই সময়টাতে আওয়ামী লীগের টানা 3 বারের মতো ক্ষমতায় আসার উৎসবের রেশ তখনও কাটেনি। ঠিক ওই মুহূর্তে আমরা কি কখনো ভেবেছিলাম শেখ হাসিনা, যিনি কিনা ছিলেন বাংলাদেশের সবচেয়ে দাপুটে প্রধানমন্ত্রী, যিনি নিজেকে অসীম ক্ষমতার অধিকারী বলে মনে করতেন, প্রাণ ভয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিতে হবে? এমনকি আকস্মিক ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছরেরও কম সময়ের মধ্যে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো বিচার কাঠামোর কাঠগড়ায় দাঁড়াতে হবে? সম্প্রতি যা ঘটেছে তা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গোটা উপমহাদেশের রাজনৈতিক বাস্তবতায় এক নজরবিহীন ঘটনা। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এমনকি সেই অভিযোগের ভিত্তিতে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত। প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে কোনো শীর্ষ নেতার বিচার সরাসরি সম্প্রচার হয়েছে টেলিভিশনে। সারা বিশ্ব হতবাক হয়ে অবলোকন করেছে সেই দৃশ্য। এ যেন নজিরবিহীন অবাক করা এক দৃষ্টান্ত। প্রচণ্ড ক্ষমতার অধিকারী হয়েও হঠাৎই রাষ্ট্র ক্ষমতার শিখর থেকে এক লাফে বিচারকের কাঠগড়ায়। ঘটনার সূত্রপাত জুলাই আগস্টের ছাত্র অভ্যুত্থানে, যখন ছাত্র আন্দোলন দমাতে হাসিনা সরকার পুরো দমে দমন পীড়নে ব্যস্ত। ঠিক তখনই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সরব হয়ে ওঠে জাতিসংঘ। একটি বিস্ফোরক 114 পৃষ্ঠার বিশ্লেষণী রিপোর্ট তুলে ধরে যে কিভাবে 1 জুলাই থেকে 5 আগস্ট সময়কালে শেখ হাসিনার প্রশাসনের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। এই রিপোর্টই হয়ে ওঠে মামলার অন্যতম মূল ভিত্তি। প্রসিকিউশনের পক্ষ থেকে আসা অভিযোগের মধ্যে রয়েছে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং রাষ্ট্রীয় দমনপীড়নের দালিলিক প্রমাণ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার সূচনা পর্বে বলেন, এই বিচার শুধুই কোনো প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য ন্যায়ের প্রতিজ্ঞা। শেখ হাসিনার বিচারের এই ঘটনা ইতিহাসে এই প্রথম নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নরেমবার্গ ট্রায়ালে জার্মান নেতারা যখন যুদ্ধ অপরাধে অভিযুক্ত হন, বিশ্ব বুঝে গিয়েছিল ক্ষমতা থাকলেও দায় এড়ানো সম্ভব নয়। সাবেক যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ, সুদানের ওমর আল বশির আর লাইবেরিয়ার চার্লস টেইলর, এসব নাম এখন ইতিহাসের পাতায় আন্তর্জাতিক বিচারের দৃষ্টান্তের প্রতীক। যারা কিনা একসময় অসম্ভব ক্ষমতাসীন ছিলেন, কিন্তু বিচারের পর তাদের কেউ কেউ পেয়েছেন যাবজ্জীবন, আবার কেউ মৃত্যুদণ্ড। বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি দেশীয় কাঠামোর মধ্যে পরিচালিত হলেও এর বিচার পদ্ধতি আন্তর্জাতিক আইনের মানদণ্ড মেনেই চলে। এখানে যুদ্ধ অপরাধ, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার হয়। আমরা সবাই জানি এই আদালতেই অতীতে একাধিক অভিযুক্তকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। আইসিসি বা আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রোম সংবিধি অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি হতে পারে 30 বছরের কারাদণ্ড, যা ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন। আর কিছু রাষ্ট্রে, যেমন বাংলাদেশে, রয়েছে মৃত্যুদণ্ডের বিধানও। তবে এ বিচার প্রক্রিয়া লম্বা। এতে রয়েছে আপিলের সুযোগ, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং সর্বোচ্চ স্বচ্ছতার শর্ত। এই বিচার শুধু শেখ হাসিনার নয়, এটি একটি রাষ্ট্রের পক্ষ থেকে বিশ্বকে জানান দেওয়া, আমরা দায় নিচ্ছি এবং দায়ীকে জবাবদিহিতার মুখে আনছি। মানবাধিকারের নামে যারা অপরাধ করেছে তাদের জন্য সময় হয়তো থেমেছিল, কিন্তু ন্যায় বিচার নয়। এই গ্র্যান্ড ট্রায়ালের রায় কেমন হবে সেটা সময় বলে দেবে, কিন্তু আজ গোটা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। এই বিচার কি তবে রাজনৈতিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে, নাকি এটা হয়ে থাকবে এক নতুন বিশ্বনীতি গঠনের প্রেরণা, যেখানে প্রমাণিত হবে অপরাধী যতই ক্ষমতাবান হোক না কেন, কেউই বিচারের ঊর্ধ্বে নয়।